এখন আপনাদের সামনে একটি গল্প আমি তুলে ধরছি, যেটির নাম প্রতিশোধ। আর এটি বাসব ভট্টাচার্যের লেখা। গল্পটি শুরু করছি। বাইরে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি ঘরে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি। ভাবছি আমার সাথে বিগত 15 দিনে যা যা ঘটনা ঘটেছে, তাতে আমি একজন সুপারি কিলারে পরিণত হয়েছি। এখানে শুধু পার্থক্য হলো, আমি যে মার্ডারগুলো করেছি তার জন্য আমি কারোর কাছ থেকে কোনো টাকা পাইনি। মার্ডারগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। সালটা 1998। আমার নাম সুদীপ বিশ্বাস। আমি কলকাতাতে থাকি। আমি সেন্ট জেভিয়ার্স নামে এক প্রাইভেট স্কুলে 4th ক্লাস স্টাফ। সামান্য কিছু মাইনে পাই, আর টিউশনে পড়িয়ে কোনো রকমে আমার চলে যায়। কলকাতাতে আমি এক ভাড়া বাড়িতে থাকি। আজ থেকে 4 বছর আগে আমি আর বিকাশ, আমার বন্ধু, দুজনে প্রেসিডেন্সি থেকে মাস্টার্স কমপ্লিট করি। আমরা দুইজনেই চাকরির জন্য হন্যে হয়ে খুঁজতে থাকি। বিকাশদের অবস্থা আমার থেকে ভালো ছিল, ওর বাবার ব্যবসা ছিল, কিন্তু আমি এসেছিলাম গ্রাম থেকে। প্রেসিডেন্সিতে পড়ার সময় ওর সাথে আমার বন্ধু। প্রেসিডেন্সিতে মাস্টার্স কমপ্লিট করার কয়েক মাস বাদে আমার বাবা মারা যান। ফলে আমার টাকা পয়সার সমস্যা দেখা দেয়। গ্রামে বাড়িতে মা ছিল একা। মাকে প্রতি মাসে টাকা পাঠানোর জন্য আর আমার কলকাতায় খরচ চালানোর জন্য আমি টিউশনি পড়ানো শুরু করি, আর তার সাথে চাকরির চেষ্টা করতে থাকি। টিউশনি পড়িয়ে যা টাকা আসতো তাতে খুব কষ্ট করে দিনকাল চলছিল। তার থেকে কিছু টাকা মাকে পাঠাতাম। আজ থেকে 15 দিন আগের কথা। আমি স্কুল করে তারপর টিউশনি পড়াতে যাই স্টুডেন্টের বাড়ি। সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। ঘড়িতে দেখি রাত 11টা বাজে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে সাইকেল চালিয়ে ফিরতে থাকি। আমি বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তা দিয়ে ফেরা তাই যুক্তিযুক্ত মনে করি। ওই রাস্তা দিয়ে যেতে একটা মাঠ পড়ে। লোকে এই মাঠটাকে এড়িয়ে চলে, বলে যে এই মাঠে নাকি বদনাম আছে। আমি অবশ্য এইসব কোনোদিনই বিশ্বাস করিনি। আমি এই মাঠের সামনে রাস্তা দিয়ে বহুবার গেছি, যদিও দিনের বেলায়, কিন্তু আজ এত রাত হবার জন্য আমি এই মাঠের রাস্তাটাই ধরি। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। আমি ভাবি আর এক জ্বালাতন। এমনিতেই বাড়ি পৌঁছানোর তাড়াহুড়ো, তার মধ্যে চেন পড়ে যাওয়া। যাই হোক, আমি সাইকেল থেকে নেমে চেন তুলতে থাকি। হঠাৎ করে একটা চিৎকার শুনতে পারলাম। কেউ যেন বলছে, সাহায্য করো, আমার সাহায্য করো। আমি চারিদিক তাকালাম, কাউকে দেখতে পারলাম না। আমি বললাম, কে কথা বলছেন, কি সাহায্য চান? কোনো উত্তর এলো না। তারপর দেখি খিলখিল করে কে হেসে উঠল কেউ। আমি চারিদিকে তাকালাম, কাউকেই দেখতে পারলাম না। আমার ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি সাইকেলে উঠে সাইকেল চালাতে লাগলাম, কিন্তু সাইকেল এগোচ্ছে না। আমি প্যাডেল করেই যাচ্ছি, সাইকেল একদমও এগোচ্ছে না। আবার সেই চিৎকার শুনলাম, সাহায্য করো, সাহায্য। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বললাম, হ্যাঁ করব, কে আপনি, কথা বলছেন? আবার দেখি সেই খিলখিল হাসি, বলছে সময় এলে সব জানতে পারবে, যাও বাড়ি যাও। এবার দেখলাম সাইকেল চলতে শুরু করলো। আমি জোরে সাইকেল চালিয়ে বাড়ি এলাম। বাড়ি ফেরার পথে আমার খুব জ্বর এলো। সেই রাতে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তার পরের দিন রবিবার ছিল। প্রতি রবিবার করে বিকাশ আমাদের বাড়ি আসে। আমরা দুই বন্ধুতে গল্প করি। সেই দিনও বিকাশ এলো। আমার জ্বর দেখে বেশিক্ষণ বসলো না, বলল নিজের খেয়াল রাখিস। তারপর কিছুক্ষণ বসেও চলে গেল। তারপর দিন আমি স্কুলে যাই। শরীর আগের থেকে ভালো ছিল। আজ টিউশন না থাকার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। রাতের খাবার খাওয়া শেষ করে স্কুলের কিছু দরকারি কাজ নিয়ে বসেছিলাম। কাজ করতে করতে কখন দেখি রাত 1টা বেজে গেছে। আমি সব কিছু গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি কারেন্ট চলে গেছে, তাই গরমে পাখা বন্ধ হয়ে যাওয়ায় ঘুম ভেঙে গেছে। আমি উঠে জানলা খুলে দিলাম যে একটু হাওয়া ঘরে ঢুকবে। আমি জানলা খুলে বাইরে তাকিয়ে দেখি যে বাইরের বারান্দায় একজন দাঁড়িয়ে আছে। আমি কে কে বলে ডাকলাম। দেখি ছায়ামূর্তি একটু নড়ে উঠল। তারপর আবার সেই খিলখিল হাসি শুনতে পারলাম। ভয়ে আমার শরীর কাঠ হয়ে গেল। আমি তাড়াতাড়ি জানলা থেকে সরে আসলাম। তারপর ছায়ামূর্তিটা জানলার সামনে এলো, বলল, সুদীপ,
তৈরি হও, কাল থেকে তোমার কাজ শুরু হবে। আমি বললাম, কে আপনি? কি কাজ করার কথা বলছেন? সে কোনো উত্তর দিল না। দেখলাম ছায়ামূর্তিটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। তখনই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি পাখা চলছে, ঘরে সূর্যের আলো এসে পড়েছে। জানলা খোলা দেখলাম, কিন্তু আমি তো রাতে জানলা বন্ধ করে ঘুমিয়েছিলাম, তাহলে জানলা খুললো কে? যাই হোক, আমি রান্না চাপিয়ে দিলাম, কোনো রকমে স্নান খাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমি দ্রুত বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। বাস থেকে সুদীপ দা বলে একজন ডাকলো। তাকিয়ে দেখি তপন দাঁড়িয়ে। তপন বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, স্কুলে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? ও বলল, আমার মা অসুস্থ, এনআরএস হসপিটালে রয়েছে ভর্তি, তাই মাকে দেখতে যাচ্ছি। হঠাৎ আমার কানে কালকের সেই গুরুগম্ভীর আওয়াজ শুনতে পারলাম। সেই আওয়াজ আমায় বলল, দেখো সামনে কত বাস ট্যাক্সি যাচ্ছে, এই সুযোগ, তপনকে ধাক্কা মারো। আমি চারপাশে তাকালাম, কাউকে দেখতে পারলাম না। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। দেখলাম আমার বাসটা আসছে। তখন আবার সেই আওয়াজ, ধাক্কা মারো তপনকে, ধাক্কা মারো। আমি যেন নিজের মাথাকে কন্ট্রোল করতে পারছি না। আমার শরীর যেন আমার বশে নেই। আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা তপনকে জোরে ধাক্কা মারলাম সামনের দিকে। সে রাস্তায় গিয়ে পড়লো। ঠিক সেই সময়ে বাসটা এলো। বাস জোরে ব্রেক কষলো। সবাই রে রে করে উঠলো। দেখলাম বাসটা তপনকে পিষে দিয়েছে। আমার কানে আবার সেই আওয়াজ শুনতে পারলাম, বলে, উঠে পড়ো বাসে, জলদি। আমি বাসে উঠে পড়লাম। বাসের সামনে জটলা সৃষ্টি হয়েছে। সবাই বলছে, এই লোক দাঁড়িয়েছিল, এখানে হঠাৎ করে পড়ে গেল কি করে রাস্তায়? যাই হোক, কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আমি বাসে বসে ভাবছিলাম তপনের কথা। আজ থেকে 3 বছর আগের কথা। আমি তখন চাকরি খুঁজে বেড়াচ্ছি। আমার বাবা গত হয়েছেন। আমার তখন একটা চাকরির খুবই দরকার। একদিন সেন্ট জেভিয়ার স্কুলের হেডমাস্টার আমায় ডেকে পাঠান। আমি তার সাথে দেখা করতে যাই। তিনি আমায় বলেন, আমাদের স্কুলের একজন ফিজিক্স টিচারের দরকার। তোমাকে অনেক ছোটবেলা থেকেই চিনি, তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, তাই আমি চাই তুমি ওই পদে যোগদান করো। মাসে 15,000 টাকা মাইনে পাবে। আমি এই কথা শুনে খুবই আনন্দ পাই। আমি যেন বেঁচে থাকার একটা সম্বল খুঁজে পাই। আমায় বলা হয় পরের সপ্তাহে এসে যোগদান করতে। আমি তখন তপনের হোটেলে খাওয়া দাওয়া করতাম। তো তপনের হোটেলে কিছু টাকা ধার ছিল। আমি তপনদাকে বলি যে সামনের সপ্তাহে আমি চাকরিতে জয়েন করব, তোমার সব ধার পরের মাসে মিটিয়ে দেব। তপন বলল, ঠিক আছে। তারপর দিন বিকাশ আমার বাড়ি এলে আমি বিকাশকে বলি যে আমি সেন্ট জেভিয়ার স্কুলে চাকরি পেয়েছি, সামনের মাসে জয়েন করব। বিকাশ আমার কথা শুনে বলল, খুব ভালো খবর, মাইনে পেলে খাওয়াতে হবে কিন্তু। আমি বললাম, হ্যাঁ একদম ভাই। তখনও আমি বিকাশকে চিনিনি। তাই তারপরের সপ্তাহে আমি স্কুলে জয়েন করতে গেলে হেডমাস্টার আমায় বলেন যে আমার স্থানে বিকাশকে নেওয়া হয়েছে। আমি নাকি বিকাশের মাধ্যমে চিঠি লিখে পাঠিয়েছিলাম যে আমি নাকি এই চাকরি করতে চাই না, আমি অনেক বড় চাকরির আশা করে থাকি, তাই এই চাকরি আমার বদলে যেন বিকাশকে দিয়ে দেওয়া হয়। ওই হেডমাস্টার আমায় চিঠিটা দেখান। আমি দেখি এটা আমার হাতের লেখা নয়, এটা বিকাশের হাতের লেখা। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি হেডমাস্টারকে সত্যি কথা জানাই। তিনি বলেন, আমার কিছু করার নেই, পরে যদি কোনো পোস্ট খালি থাকে তো আমায় জানাবে। আমি বাড়িতে এসে ভেঙে পড়ি, ভাবি এখন থেকে কি করব। বাজারে কত ধার বাকি। মাকে চিঠি লিখে জানিয়েছিলাম যে চাকরি পেয়েছি, সব মিথ্যে হয়ে গেল। বিকাশ বন্ধুত্বের নামে যা বিশ্বাসঘাতকতা করলো, যেমনভাবে আমার ক্ষতি করলো, সেটা কোনোদিনও ভোলার নয়। তারপর দিন আমি সবে ঘুম থেকে উঠেছি, দেখি দরজায় কে কড়া নাড়ছে। আমি দরজার খোলার সাথে সাথে তপন আমার কাছে টাকা চাইল। বলল যে কাল নাকি বিকাশ তপনের হোটেলে গেছিল, সেখান থেকে নাকি তপন জানতে পেরেছে আমি চাকরি পাইনি। আমি কোনো কথা বলতে পারলাম না, আমি কী বা বলবো। তপন আমার জামার কলার চেপে ধরলো, বলল, এক্ষুনি টাকা দাও আমার। আমি বললাম, আমার কাছে কোনো টাকা নেই, সামনের মাসে টিউশনের টাকা পেয়ে দিয়ে দেব। তপন এই কথা শুনে রেগে গেল। সে আমার মুখে একটা ঘুষি মারল। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি মুখ চেপে বসে পড়লাম। তপন আমার ঘরে ঢুকে আমার জামা প্যান্ট সব নিয়ে গেল, বললো টাকা পরিশোধ করে এগুলো ফেরত নিয়ে যেতে। আমি তার পরের 3 মাস টিউশনের টাকা থেকে তপনের টাকা পরিশোধ করি, যদিও তপন আমার জামা প্যান্ট আর ফেরত দেয়নি। আমি ওই বাড়ি পাল্টে অন্য বাড়ি ভাড়া নিই।
তারপর কিছু মাস সেন্ট জেভিয়ার স্কুলে 4th ক্লাস স্টাফের পদ ফাঁকা হওয়ায় আমি সেখানে জয়েন করি। তবে এই ব্যাপার নিয়ে আমার মধ্যে কোনো রাগ বা প্রতিশোধ ছিল না, না বিকাশের প্রতি, না তপনের প্রতি। কিন্তু আজ যে ঘটনা ঘটে গেল, যার জন্য মূল অভিযুক্ত শুধু আমি। কত বছর পর তপনের সাথে দেখা হলো। ওই বেচারা তার অসুস্থ মাকে দেখতে যাচ্ছিল, আর আমি তাকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছিলেন, সেই গল্পটার নাম প্রতিশোধ। আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।